Hello everyone, good morning to all of you. Hope you are all well. Welcome to our channel English World. সাফল্যের আকাশ ছোঁয়ার স্বপ্ন আমরা সবাই দেখি, কিন্তু সেই আকাশ ছোঁয়ার জন্য মাটির নিচে শিকড়টা ঠিক কতটা শক্ত হওয়া প্রয়োজন তা আমাদের শিখিয়ে গেছেন ভারতের মিসাইল ম্যান প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম মহাশয়। তার আত্মজীবনী উইংস অফ ফায়ার এর প্রথম অধ্যায় স্ট্রং রুটস কেবল একটি শৈশবের স্মৃতিচারণই নয়, এটি হলো জীবন দর্শন, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আত্মিক শক্তির এক জীবন্ত দলিল। আজ আমরা আলোচনা করব কিভাবে রামেশ্বরমের এক মধ্যবিত্ত পরিবারের সাধারণ ছেলেটি তার বাবার থেকে পাওয়া জীবনবোধকে সম্বল করে মহাবিশ্বের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন। তো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের স্ট্রং রুটস গল্পটির লাইন বাই লাইন অর্থ জানবো। নট অনলি দ্যাট, আজকে আমরা প্রতিটি অনুচ্ছেদের সঠিক এক্সপ্লেনেশন বা ব্যাখ্যাটাও জেনে নেব, সাথে এও জানবো কোন কোন জায়গা থেকে কোন কোন ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। স্ট্রং রুটস এপিজে আব্দুল কালাম। I was born into a middle class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madraj state. আমি তৎকালীন মাদ্রাজ রাজ্যের দ্বীপ শহর রামেশ্বরমের এক মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। মিডল ক্লাস তামিল ফ্যামিলি মানে মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম মানে রামেশ্বরমের যে দ্বীপ শহর, আইল্যান্ড টাউন মানে দ্বীপ শহর, ইন দ্য আর্স্টহোয়াইল মাদ্রাজ স্টেট মানে তৎকালীন বা পূর্বকালীন মাদ্রাজ রাজ্যের দ্বীপ শহর রামেশ্বরমের এক মধ্যবিত্ত তামিল পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো তোমরা জানো যে মাদ্রাজের বর্তমান নাম হচ্ছে চেন্নাই, তো এই জন্য আর্স্টহোয়াইল বা তৎকালীন কথাটাকে এখানে ব্যবহার করা হয়েছে। মাই ফাদার জয়নুল আবদিন হ্যাড নিদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। আমার বাবা জয়নুল আবেদিনের খুব বেশি প্রথাগত শিক্ষা বা অনেক সম্পদ ছিল না। Despite this disadvantage, he possessed great innate wisdom and a true generosity of spirit. এই অসুবিধাগুলি থাকা সত্ত্বেও তিনি ছিলেন মহান সহজাত প্রজ্ঞার অধিকারী এবং প্রকৃত উদার হৃদয়ের মানুষ। He had an ideal helpmate in my mother, আসিয়া আম্মা। আমার মা আসিয়া আম্মার মধ্যে তিনি একজন আদর্শ সহধর্মিণী পেয়েছিলেন। এই জায়গা থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে এপিজে আব্দুল কালামের মায়ের নাম কি ছিল। সো উত্তর হবে আসিয়া আম্মা। I do not recall the exact number of people she fed every day. তিনি প্রতিদিন ঠিক কতজনকে খাওয়াতেন তা আমার মনে নেই। But I am quite certain that far more outsiders ate with us than all the members of our own family put together. তবে আমি নিশ্চিত যে আমাদের পরিবারের সমস্ত সদস্য মিলিয়ে যতজন ছিল তার চেয়ে ঢের বেশি বাইরের লোক আমাদের সাথে খেত। তাহলে এপিজে আব্দুল কালাম বলছেন যে আমার সেই এক্সাক্ট নাম্বারটা আমার মনে নেই যে কতজন বাইরের লোক খেত, কিন্তু আমার এটা বেশ মনে আছে যে আমাদের পরিবারের যে লোকজন তার চাইতে বেশি লোক আমাদের সাথে খেত। তাহলে এই অনুচ্ছেদে লেখক তার জন্মস্থান এবং বাবা মায়ের পরিচয় দিয়েছেন। তার বাবা খুব বেশি শিক্ষিত বা ধনী না হয়েও ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং উদার। তার মা ছিলেন খুব দয়ালু। তিনি প্রতিদিন অভাবী মানুষদের কিন্তু অন্নদান করতেন। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আমার বাবা মা সর্বজনীনভাবে একটি আদর্শ দম্পতি হিসাবে পরিচিত ছিলেন। My mother's lineage was the more distinguished on of her forebears, having been bestowed the title of Bahadur by the British. কালাম বলছেন মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড। আমার মায়ের বংশ ছিল অপেক্ষাকৃত বেশি অভিজাত। কার বংশের চাইতে অভিজাত? না, আমার পিতার বংশের চাইতে আমার মায়ের বংশ বেশি অভিজাত ছিল। কেন? না, তার কারণটা কালাম তার পরেই বলছেন যে অন অফ আর ফোরবিয়ার্স হ্যাভিং বিন বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ, যে তার পূর্বপুরুষদের একজন
ব্রিটিশদের কাছ থেকে বাহাদুর উপাধি পেয়েছিলেন। তো ব্রিটিশদের কাছ থেকে বাহাদুর উপাধি পাওয়ার কারণেই তার মায়ের বংশের একজন হয়তো পেয়েছিল ব্রিটিশদের কাছ থেকে বাহাদুর উপাধি, সেই কারণেই তার বাবার বংশের চেয়ে তার মায়ের বংশ ছিল অপেক্ষাকৃত বেশি অভিজাত। এখানে সেই কথাই বলছেন কালাম। অর্থাৎ এখানে লেখক তার বাবা মায়ের প্রতি যে সামাজিক সম্মানের কথা বলেছেন, বিশেষ করে তার মায়ের বংশের একটি ঐতিহাসিক মর্যাদা ছিল যা তাদের পারিবারিক আভিজাত্য প্রকাশ করে। এই ছিল I was one of many children, a short boy with rather undistinguished looks, born to tall and handsome parents. আমি অনেক সন্তানের মধ্যে একজন ছিলাম, দেখতে তেমন আহামরি কিছু নয় এবং ছোটখাটো বেটেখাটো চেহারার এক ছেলে, অথচ আমার বাবা মা ছিলেন লম্বা এবং সুদর্শন। অর্থাৎ কালাম বলতে চাইছেন যে আমার বাবা মা লম্বা এবং সুদর্শন হলেও আমি একটা বেটেখাটো চেহারার খুব একটা আহামরি ছিলাম না দেখতে। We lived in our ancestral house, which was built in the middle of the 19th century. আমরা আমাদের পৈতৃক বাড়িতে থাকতাম বা বসবাস করতাম, যা 19বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে তৈরি হয়েছিল। It was a fairly large পাক্কা house made of limestone and brick on the Mosque Street in রামেশ্বরম। এটি রামেশ্বরমের মসজিদ স্ট্রিটে চুনাপাথর এবং ইট দিয়ে তৈরি একটা বেশ বড় পাকা বাড়ি ছিল। তাহলে এখান থেকে কিন্তু বেশ কয়েকটা এমসিকিউ হতে পারে, যেমন ধরো তাদের বাড়িটা, তাদের যে পৈতৃক বাড়িতে বসবাস করতো কালামরা, সেই পৈতৃক বাড়িটা কোন সময়ে তৈরি হয়েছিল? তো উত্তর হবে ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, 19বিংশ শতাব্দীর মাঝামাঝি তৈরি হয়েছিল। তারপর এখান দিয়ে সেই বাড়িটা কেমন ধরনের ছিল? একটা লার্জ পাক্কা হাউস বা বাড়ি ছিল, বা বাড়িটা কি কি দিয়ে তৈরি ছিল সেটাও কিন্তু প্রশ্নতে জানতে চাইতে পারে। সে উত্তরটা হবে চুনাপাথর, লাইমস্টোন অ্যান্ড ব্রিক। বা রামেশ্বরমের কোথায় ছিল বাড়িটা? তখন তোমাদেরকে উত্তর করতে হবে মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম। তো যাই হোক, এই জিনিসগুলো একটু দেখে যাবে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। My austere father used to avoid all inessential comforts and luxuries. আমার সংযমী বাবা সমস্ত অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসিতাকে এড়িয়ে চলতেন। অস্টিয়ার মানে সংযমী, ইউজ টু মানে অতীতকালের কোনো অভ্যাসকে বোঝাতে ইউজ টু কথাটাকে ইউজ করা হয়। তো ইউজ টু অ্যাভয়েড মানে এড়িয়ে চলতেন। কি এড়িয়ে চলতেন? না অল ইনএসেন্সিয়াল, অপ্রয়োজনীয়, যেগুলো অপ্রয়োজনীয় কমফোর্টস মানে আরাম, লাক্সারিজ মানে হচ্ছে বিলাসিতা। তো তিনি এই অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসিতা এড়িয়ে চলতেন। However, all necessities were provided for in terms of food, medicine or clothing. তবে খাবার, ওষুধ বা পোশাকের মতো সমস্ত প্রয়োজনীয় জিনিসের সংস্থান সবসময়ই ছিল। In fact, I would say mine was a very secure childhood, materially and emotionally. আসলে আমি বলবো যে আমার শৈশব ছিল বস্তুগত এবং মানসিকভাবে অত্যন্ত নিরাপদ। আসলে কালাম তার শৈশবের পারিবারিক পরিবেশ এখানে বর্ণনা করেছেন। তার বাবা খুব সাধারণ ও শৃঙ্খলাপরায়ণ জীবনযাপন করতেন, কিন্তু সন্তানদের প্রয়োজনীয় সব সুবিধা কিন্তু দিতেন। এই ভালোবাসার পরিবেশে কালামের শৈশব ছিল সুরক্ষিত। তারপরে আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। আমি সাধারণত রান্নাঘরের মেঝেতে বসে আমার মায়ের সাথে খেতাম। She would place a banana leaf before me, on which she then ladled rice and aromatic sambar. তিনি আমার সামনে একটি কলা পাতা বিছিয়ে দিতেন। She would place, তিনি বিছিয়ে দিতেন a banana leaf, একটা কলা পাতা, before me, আমার সামনে, on which she then ladled rice and aromatic sambar, a variety of sharp homemade pickle and a dollop of fresh coconut chutney. তারপরে তিনি তার উপরে ভাত দিতেন, সুগন্ধি সাম্বার পরিবেশন করতেন, সাথে থাকতো নানা রকমের ঝাল ঘরোয়া আচার এবং একদলা তাজা নারকেলের চাটনিও দিতেন। তাহলে এখানে এই অনুচ্ছেদে
লেখকের শৈশবের যে সাধারণ কিন্তু তৃপ্তিকর খাদ্যাভ্যাসের কথা কিন্তু তিনি তুলে ধরেছেন, যা তার মায়ের প্রতি ভালোবাসাকে কিন্তু প্রকাশ করে। The Shiva temple, which made Rameswaram so famous to pilgrims, was about a 10-minute walk from our house. শিব মন্দিরটি যা তীর্থযাত্রীদের কাছে রামেশ্বরমকে এত বিখ্যাত করেছিল, সেটি আমাদের বাড়ি থেকে প্রায় 10 মিনিটের হাঁটা পথ ছিল। এখান থেকেও কিন্তু একটা এমসিকিউ হতে পারে যে শিব মন্দিরটা বা শিবা টেম্পলটি কালামের বাড়ি থেকে পায়ে হেঁটে কত দূরের পথ ছিল? উত্তর হবে 10 মিনিটের, 10 মিনিট। Our locality was predominantly Muslim, but there were a quite of lot of Hindu families too. আমাদের এলাকাটি মূলত মুসলিম প্রধান ছিল, কিন্তু সেখানে বেশ অনেক হিন্দু পরিবারও ছিল। লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, যারা তাদের মুসলিম প্রতিবেশীদের সাথে মিলেমিশে শান্তিতে বসবাস করত। There was a very old mosque in our locality where my father would take me for evening prayers. আমাদের এলাকায় একটি খুব পুরনো মসজিদ ছিল, যেখানে আমার বাবা আমাকে সন্ধ্যায় নামাজের জন্য নিয়ে যেতেন। ইভিনিং প্রেয়ার্স মানে ওই মাগরিবের নামাজের কথা বলা হচ্ছে, সান্ধ্যকালীন নামাজ যেটা হয়। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted, but I was totally convinced that they reached God. আরবি ভাষায় পাঠ করা সেই প্রার্থনার অর্থ সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা ছিল না, কিন্তু আমার পূর্ণ বিশ্বাস ছিল যে সেগুলো ঈশ্বরের কাছে পৌঁছয়। অর্থাৎ এই অনুচ্ছেদে রামেশ্বরমের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতির এক অনন্য চিত্র, সেটা কিন্তু ফুটে উঠেছে। হিন্দু হোক বা মুসলিম পরিবারগুলো পাশাপাশি বন্ধুর মতো বাস করত। শৈশবে প্রার্থনার ভাষা না বুঝলেও যে আধ্যাত্মিক শক্তির উপর কালামের যে গভীর বিশ্বাস, এটা কিন্তু ছিল। When my father came out of the mosque after the prayers, people of different religions would be sitting outside waiting for him. নামাজের পর আমার বাবা যখন মসজিদ থেকে বের হতেন, তখন বিভিন্ন ধর্মের মানুষ বাইরে বসে তার জন্য অপেক্ষা করত। Many of them offered bowls of water to my father, who would dip his fingers in them and say a prayer. তাদের মধ্যেই অনেকেই বাবার কাছে জলের পাত্র এগিয়ে দিত। বাবা তাতে তার আঙুলের ডগা ডুবিয়ে একটি প্রার্থনা পড়তেন, অর্থাৎ দোয়া পড়তেন। This water was then carried home for invalids. এই জল তারপর অসুস্থ ব্যক্তিদের জন্য বাড়িতে নিয়ে যাওয়া হতো। I also remember people visiting our home to offer thanks after being cured. আমার এও মনে পড়ে, সুস্থ হয়ে যাওয়ার পর মানুষ ধন্যবাদ জানাতে আমাদের বাড়িতে আসতো। Father always smiled and asked them to thank Allah the merciful. বাবা সবসময় হাসতেন এবং তাদেরকে দয়াময় আল্লাহকে ধন্যবাদ জানাতে বলতেন। অর্থাৎ লেখকের বাবা সাধারণ মানুষের কাছে একজন আধ্যাত্মিক নিরাময়কারী হিসাবে শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনি মানুষের সেবা করতেন, কিন্তু এর কৃতিত্ব নিজে না নিয়ে তিনি ঈশ্বরকে দিতেন। The high priest of Rameswaram temple, Pakshi Lakshmana Shastri, was a very close friend of my father's. রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত পক্ষী লক্ষণ শাস্ত্রী, বাংলায় বললে হবে এটা, তো তিনি ছিলেন আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু। One of the most vivid memories of my early childhood is of the two men, each in traditional attire, discussing spiritual matters. আমার শৈশবের সবচেয়ে উজ্জ্বল স্মৃতিগুলির একটি হলো সেই দুই ব্যক্তি প্রত্যেকেই নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করছেন। অর্থাৎ কালামের শৈশবকালের যে সমস্ত ঘটনা মনে আছে, তার মধ্যে এটা একটা অন্যতম, যে এই দুই ধর্মীয় গুরু তাদের নিজস্ব ধর্মের পোশাক পরে তারা কি নিয়ে আলোচনা করছেন না আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করছেন, এটা তার কিন্তু মনে আছে।
When I was old enough to ask questions, I asked my father about the relevance of prayer. আমি যখন প্রশ্ন করার মতো বড় হলাম তখন বাবাকে প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। My father told me there was nothing mysterious about prayer. আমার বাবা আমাকে বলেছিলেন যে প্রার্থনার মধ্যে রহস্যময় কিছু নেই। Rather, prayer made possible a communion of the spirit between people. বরং প্রার্থনা মানুষের মধ্যে আত্মার মিলন সম্ভব করে তোলে। When you pray, he said, you transcend your body and become a part of the cosmos, which knows no division of wealth, age, caste or creed. তিনি আরো বলেন, যখন তুমি প্রার্থনা করো তুমি তোমার শরীরকে অতিক্রম করে মহাবিশ্বের একটি অংশে পরিণত হও, যা সম্পদ, বয়স, জাতি বা ধর্মের কোনো ভেদাভেদ জানে না। অর্থাৎ এখানে বিভিন্ন ধর্মের যে মানুষের যে গভীর বন্ধুত্বের কথা সেটা কিন্তু বলা হয়েছে। লেখকের বাবা তাকে বুঝিয়েছিলেন যে প্রার্থনা হলো একটা আধ্যাত্মিক সংযোগ যা মানুষের সামাজিক এবং শারীরিক ভেদাভেদকে মুছে দেয়। My father could convey complex spiritual concepts in very simple down to earth Tamil. আমার বাবা অত্যন্ত জটিল আধ্যাত্মিক ধারণাগুলো খুব সহজবোধ্য তামিল ভাষায় বুঝিয়ে দিতে পারতেন। He once told me in his own time, in his own place, in what he really is and in the stage he has reached, good or bad, every human being is a specific element within the whole of the manifest divine being. তিনি একবার আমাকে বলেছিলেন যে প্রত্যেক মানুষই তার নিজের সময়ে নিজের জায়গায় সে আসলে যা এবং সে যে পর্যায়ে পৌঁছেছে ঐশ্বরিক সত্তার সামগ্রিক রূপের মধ্যে একটি নির্দিষ্ট অংশ। So why be afraid of difficulties, sufferings and problems? তাহলে অসুবিধা, কষ্ট এবং সমস্যাকে কেন ভয় পাবে? When troubles comes, try to understand the relevance of your sufferings. যখন সমস্যা আসে তখন তোমার কষ্টের প্রাসঙ্গিকতা বোঝার চেষ্টা করো। Adversity always presents opportunities for introspection. প্রতিকূলতা সর্বদা আত্মদর্শনের বা আত্মসমীক্ষার সুযোগ করে দেয়। অর্থাৎ কালামের বাবা কালামকে শিখিয়েছিলেন যে কষ্ট বা বিপদ আসলে নিজেকে চেনার সুযোগ। প্রতিকূলতাকে ভয় না পেয়ে তা থেকে শিক্ষা নেওয়াই জীবনের আসল উদ্দেশ্য। Why don't you say this to the people who come to you for help and advice? I ask my father. যারা আপনার কাছে সাহায্য এবং উপদেশের জন্য আসে তাদের আপনি এ কথা কেন বলেন না? আমি আবার বাবাকে জিজ্ঞাসা করলাম। মানে উপরের কথাগুলো যখন তার পিতা তার কালামকে বোঝাচ্ছিলেন তখন সেই ছোট্ট কালাম তার বাবাকে পাল্টা প্রশ্ন করেছিলেন যে যারা আপনার কাছে সাহায্য বা উপদেশের জন্য আসে তাদের আপনি এ কথা কেন বলে দেন না? He put his hands on my shoulders and looked straight into my eyes. তিনি আমার কাঁধে হাত রাখলেন এবং সরাসরি আমার চোখের দিকে তাকালেন। For quite some time he said nothing, as if he was judging my capacity to comprehend his words. বেশ কিছুক্ষণ তিনি কিছু বললেন না, যেন তিনি বোঝার চেষ্টা করছিলেন তার কথাগুলো উপলব্ধি করার ক্ষমতা আমার আছে কিনা। Then he answered in a low deep voice. তারপর তিনি নিচু এবং গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন। His answer filled me with a strange energy and enthusiasm. তার উত্তর আমাকে এক অদ্ভুত শক্তি এবং উৎসাহে ভরিয়ে দিল। Whenever human beings find themselves alone as a natural reaction, they start looking for company. মানুষ যখনই নিজেকে একা পায় স্বাভাবিক প্রতিক্রিয়া হিসাবে তারা সঙ্গ খুঁজতে শুরু করে। Whenever
they are in trouble, they look for someone to help them. যখনই তারা বিপদে পড়ে তারা এমন কাউকে খোঁজে যে তাদের সাহায্য করতে পারে। Whenever they reach an impasse, they look to someone to show them the way out. যখনই তারা কোনো অচল অবস্থায় পৌঁছায় তারা পথ দেখানোর জন্য কারোর দিকে তাকায়। Every recurrent anguish, longing and desire find its own special helper. প্রতিটি বারংবার ফিরে আসা যন্ত্রণা, আকাঙ্ক্ষা এবং লালসা তার নিজস্ব বিশেষ সাহায্যকারীকে খুঁজে নেয়। অর্থাৎ কালামের পিতা কালামকে এখানে বোঝাচ্ছেন যে মানুষ তার বিশেষ চাহিদা অনুযায়ী বিশেষ বিশেষ ব্যক্তির কাছে গিয়ে সাহায্য চায় যে তাদেরকে সেই অবস্থা থেকে ফিরিয়ে আনতে পারবে। অর্থাৎ মানুষের যে অসহায়ত্বের সময় সে অন্যের সাহায্য খোঁজার প্রবণতা কিন্তু কাজ করে। বাবা তা কালামকে এই কথাটাই কিন্তু বুঝিয়েছিলেন। তিনি জানতেন মানুষ বিপদে পড়ে আসলে একটু মানসিক আশ্রয় খোঁজে। For the people who come to me in distress, I am but a go-between in their effort to propitiate demonic forces with prayers and offerings. যেসব মানুষ কষ্টের মধ্যে আমার কাছে আসে তাদের জন্য আমি প্রার্থনা এবং নৈবেদ্যের মাধ্যমে অশুভ শক্তিকে শান্ত করার প্রচেষ্টায় কেবল একজন মধ্যস্থতাকারী মাত্র। অর্থাৎ কালামের বাবা বলছেন যে আমি একজন মিডিয়েটর হিসেবে কাজ করি। আমি বাট আ গো বিটুইন, আমি দুজনের মধ্যে একটা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করি। There is not a correct approach at all and should never be followed. তিনি এও বলছেন যেটি এটা কিন্তু একদমই সঠিক দৃষ্টিভঙ্গি নয় যদিও, এবং এটি কখনোই কিন্তু তা অনুসরণ করা উচিতও নয়। One must understand the difference between a fear-ridden vision of destiny and a vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. একজনকে অবশ্যই ভাগ্যের ভয় জড়িত দৃষ্টিভঙ্গি এবং সেই দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য বুঝতে হবে যা আমাদের নিজেদের ভেতরের সাফল্যের পথে বাধা সৃষ্টিকারী শত্রুকে বুঝতে সাহায্য করে। অর্থাৎ লেখকের বাবা মানুষকে সাহায্য করলেও তিনি অন্ধবিশ্বাসের বিরুদ্ধে ছিলেন। তিনি মনে করতেন ভাগ্যকে ভয় না পেয়ে মানুষের উচিত নিজের ভেতরের যে দুর্বলতা তাকে জয় করা। I remember my father starting his day at 4 a.m. by reading the namaz before dawn. আমার মনে পড়ে আমার বাবা ভোর 4টের সময় নামাজের মাধ্যমে তার দিন শুরু করতেন। এখান থেকে কিন্তু একটা শর্ট কোশ্চেন হয়ে যেতে পারে যে কালামের বাবা কখন তার দিন শুরু করতেন। মনে রাখবে এটা, টাইমটা মনে রাখবে 4 a.m. After the namaz, he used to walk down to a small coconut grove we owned about 4 miles from our home. নামাজ পড়ার পর তিনি আমাদের মালিকানাধীন একটি ছোট নারকেল বাগানে হেঁটে যেতেন যা আমাদের বাড়ি থেকে প্রায় 4 মাইল দূরে ছিল। তাহলে নারকেল বাগানটা তাদের বাড়ি থেকে 4 মাইল কিন্তু দূরে ছিল। গ্রোভ মানে এখানে হচ্ছে ছোট ফলের বাগানকে বোঝাতে গ্রোভ কথাটা ইউজ করা হয়। তো কোকোনাট গ্রোভ মানে ছোট একটা নারকেল বাগানের কথা বলা হচ্ছে। He would return with about a dozen coconuts tied together, thrown over his shoulder, and only then would he have his breakfast. তিনি কাঁধের ওপর প্রায় 1 ডজন নারকেল বেঁধে নিয়ে ফিরতেন এবং তারপরেই তিনি তার সকালের খাবার খেতেন। তার মানে তিনি সকালের ভোরবেলায় একবারে ঠিক ফজরের নামাজ পড়ে তার বাগান চলে যেতেন, কোকোনাট গ্রোভ অর্থাৎ নারকেল বাগানে যেতেন এবং সেখানে কিন্তু প্রায় কাঁধের ওপর করে 1 ডজন নারকেল বেঁধে কিন্তু নিয়ে বাড়ি ফিরতেন এবং তারপরেই সে সকালের খাবার খেতেন। This remained his routine even when he was in his late 60s.
এমনকি তার বয়স যখন 60 মানে 60 বছর বেশি বয়স হয়ে গেছে, তখনও এটি ছিল তার দৈনন্দিন রুটিন। অর্থাৎ এখানে কালামের বাবা যে কঠোর পরিশ্রমী এবং শৃঙ্খলা পরায়ণ জীবনের ছিলেন, সেই জীবনের কথাই কিন্তু এখানে বলা হয়েছে। বৃদ্ধ বয়সেও তিনি নিজের কাজ নিজে করতেন, যা কালামকে অনুপ্রাণিত করত। I have throughout my life tried to emulate my father in my own world of science and technology. আমি আমার সারা জীবন বিজ্ঞান ও প্রযুক্তির নিজস্ব জগতে আমার বাবাকে অনুকরণ করার চেষ্টা করেছি। Tried to emulate, অনুকরণ করার চেষ্টা করা। I have endeavored to understand the fundamental truths revealed to me by my father. আমি আমার বাবার কাছে শেখা সেই মৌলিক সত্যগুলো বোঝার চেষ্টা করেছি। and feel convinced that that there exists a divine power that can lift on up from confusion, misery, melancholy and failure and guide on to one's true place. এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এমন একটি ঐশ্বরিক শক্তি আছে যা একজনকে বিভ্রান্তি, দুঃখ এবং ব্যর্থতা থেকে টেনে তুলতে পারে এবং তাকে সঠিক পথে নিয়ে যেতে পারে। And once an individual severs his emotional and physical bond, he is on the road to freedom, happiness and peace of mind. আরেকবার যখন কোনো ব্যক্তি তার জাগতিক ও শারীরিক বন্ধন ছিঁড়ে ফেলতে পারে, সে ব্যক্তি সুখ এবং মানসিক শান্তির পথে এগিয়ে যায়। অর্থাৎ গল্পের শেষে লেখক স্বীকার করেছেন যে তার বৈজ্ঞানিক সাফল্যের মূলে ছিল তার বাবার আধ্যাত্মিক শিক্ষা। তিনি বিশ্বাস করতেন যে ঐশ্বরিক শক্তির উপর আস্থা রাখলে জীবনের সব বাধা অতিক্রম করা সম্ভব। তো বন্ধুরা, আশা করি লেসনটি বুঝতে পেরেছো। তাও যদি কোনো সমস্যা থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি ছোট্ট একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে।